রনিত এবার ইনকার বডিটা টেনে লুকিয়ে ফেলার আগে ধরা পড়ে যায় দীপের মায়ের কাছে। ছুটে আসে বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি বলতে লাগলো, ও আমরা যখন ল্যাপটপটা অন করতে পেরেছি, এবার সমস্ত জায়গায় গিয়ে আমাদের সমস্ত কিছু ভালো করে খুঁজে দেখতে হবে। কোথাও আমরা কোনো একটা কিছু ক্লু পেয়ে যাব। এরপরে একে একে দীপের মেসেঞ্জার থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে থাকে। আসেন এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? ওরাও তো দ্বীপের অফিসিয়ালি সমস্ত কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। তাহলে কি করব এবার আমি? না, আমাকে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে।" এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "আমার না কিছুদিন ধরে সন্দেহ হচ্ছে। দীপ আজকে ২ মাস হলো ব্যাংক অথরিটি থেকে সে রিজাইন দিয়ে দিয়েছে। কিন্তু তারপরও সে প্রতিনিয়ত কোথায় যায়। এরপরও আমরা যখন জাল টাকা ধরছিলাম তখন সেখানেও কিন্তু সে উপস্থিত ছিল। কিন্তু তখনও তো সে চাকরিটা ছেড়ে দিয়েছিল। তারপর ওর ঘরে আমরা স্যাটেলাইট ফোনটাও তখন পেয়েছি। আর হুটহাট করে সে বন্দুক চালানোটাও শিখে গিয়েছে। আমি না কিছুই বুঝতে পারছি না।" ইনকা তখন বলতে লাগলো, "সত্যিই তো ঝাঁপি একদম সত্যি কথা বলছে। তাহলে আমি কি যেটা ভাবছি সেটাই? দীপই তাহলে? না, এ হতে পারে না। যেকোনো প্রকারে দীপের ল্যাপটপে থেকে সমস্ত কিছু আমাকে কালেক্ট করে নিয়ে যেতে হবে। এটা আমি কিছুতে হাতছাড়া করব না।" এই বলে ইনকা সেখান থেকে লুকিয়ে পড়ে। এদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "এ ব্যাপারটা না এবার আমাকে সবাইকে দেখাতে হবে। আগে ও বাড়ি ফিরে আসুক তারপর আমাদেরকে যা করার করতে হবে।" অন্যদিকে এ সেই ইনকা চলে যায় দ্বীপের ঘরে। আর সেখানে গিয়ে ইনকার পাসওয়ার্ড দিয়ে সে ল্যাপটপটা খোলার চেষ্টা করে। আর তখন বলতে লাগলো, "এবার তাড়াতাড়ি করে আমাকে কাজটা সেরে ফেলতে হবে।" অন্যদিকে দেখা যায় কাসাই তখন বলতে লাগলো, "আমি তো আমার মোবাইলটা ফেলে এসেছি, না গিয়ে মোবাইলটা নিয়ে আসি।" এই বলে আবার দ্বীপের ঘরে চলে আসে। তখন ইনকা তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে দ্বীপের খাটের নিচে। এদিকে কাসাই তার ফোনটা নিয়ে বলতে লাগলো, "আমার মনে হচ্ছে দাদাভাইয়ের ঘরে না অনেক এই ইঁদুর হয়ে গেছে। ইঁদুর মারা স্প্রেটা নিয়ে আসি তো তারপর ওদেরকে এখান থেকে তাড়াতে হবে।" এই বলে কাসাই ইঁদুর মারা স্প্রেটা আনার জন্য সেখানে চলে যায়। অন্যদিকে ইনকা বলতে লাগলো, "না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমি যেহেতু আমার ডিভাইসে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবার তো আর কোনো সমস্যা নেই।" কিন্তু সেই মুহূর্তে কাসাই তখন স্প্রেটা নিয়ে চলে আসে। তখন ইনকা বলতে লাগলো, "সর্বনাশ! এবার স্প্রেটা যদি পুরো ঘরের মধ্যে করে দেয় তখন আমি কি করব?" আর তখনই সেই মুহূর্তে ঝাঁপিয়ে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কিরে কাসাইদি, তুমি কি করছো এই ঘরে?" কাসাই তখন বলতে লাগলো, "কি আর করব? দেখ না দাদাভাইয়ের ঘরে কতটা ইঁদুর হয়েছে। এবার আমি সেইজন্য ইঁদুর মারা স্প্রেটা নিয়ে এসেছি। ভালো করে পুরো ঘরের চারিদিকে ইঁদুর মারা স্প্রেটা দিয়ে দেখবি, তাহলে বোঝা যাবে যে ইঁদুরগুলি সমস্ত কিছু নষ্ট করে ফেলবে। আর আমি বাড়ি ফিরে আসুক দাদাকে বলব। বউ ছাড়া না ঘরের মধ্যে এরকম ইঁদুর হয়ে থাকে। তোকে কেন ও মেনে নিচ্ছে না সেটাই তো বুঝতে পারছি না।" অন্যদিকে সেই ইঁদুর মারা স্প্রের গন্ধে ঝাঁপির এই যে রা সবাই যে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে ইনকার দম তো বন্ধ হয়ে আসে। এদিকে কাসাই এসে তখন দামোদর বাবাকে সমস্ত কিছু দেখাতে থাকে। আর বলতে লাগলো, "দেখো বাবা, দেখো তোমার ছেলে ২ মাস আগে ব্যাংক অথরিটি থেকে রিজাইন দিয়ে যে চাকরিটা ছেড়ে দিয়েছে আর আমাদেরকে প্রতিনিয়ত মিথ্যে কথা বলেছে। কেন মিথ্যে কথা বলেছে?" দামোদর সরকার তখন বলতে লাগলো, "কি বলছিস? কি বলছিস দীপ? তাহলে এতদিন পর্যন্ত মিথ্যে কথা বলেছে?" জাভি তখন বলতে লাগলো, "হ্যাঁ বাবা, ও যে আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছে না, ওইটাও আমার মনে হচ্ছে কোনো একটা সমস্যার কারণে সে করছে। আর এতদিন পর্যন্ত ও আমাদের সাথে এত বড় মিথ্যে কথা বলছে। এবার আমাদেরকে কিন্তু একটা প্ল্যান করতে হবে। তোমার ছেলের মুখ থেকে না আমি সহজে কথাটা বের করতে পারব না। তাই তোমার ছেলের পেট থেকে কথা বের করতে হলে আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। আর এই প্ল্যানটা হলো আমাকে তোমার ছেলের জীবন থেকে অনেক দূরে চলে যেতে হবে।" তখন দামোদরবাবু বলতে লাগলো, "এই জাপি তুই এটা কি করছিস? কি বলছিস তুই এটা? না, এটা হতে পারে না।" জাপি তখন বলতে লাগলো, "সত্যি কি বাবা আমি চলে যাচ্ছি নাকি? শুধু তোমার ছেলের পেট থেকে কথাটা বের করার জন্য এই কথাটা বলছি। হ্যাঁ, আমি তোমার ছেলেকে ডিভোর্স দিব। আর ডিভোর্স পেপারে ও সাইন করে দেবে। তুমি আমার আবার বিয়ের ব্যবস্থা করবে। বুঝতে পারছো? তোমার পরিচিত কোনো লয়ার নেই? তাদের সাথে তুমি কথা বলে অন্য নকল একটা ডিভোর্স পেপারের ব্যবস্থা করো। তাহলে বোঝা যাবে সবটা সত্যি আর মিথ্যে। তোমার ছেলের পেট থেকে সবকিছু বের হবে। না হলে তোমার ছেলে যে সাংঘাতিক এতদিন পর্যন্ত দেখো চাকরিটা ছেড়ে দেওয়ার পরও প্রতিনিয়ত আমাদের সাথে মিথ্যে কথা বলছে।" কাসাই তখন বলতে লাগলো, "আজকেও তো দাদাভাই মিথ্যে কথা বলে বেরোচ্ছে। সে নাকি অফিসের কাজে বেরোচ্ছে। কিন্তু সে তো আজকেও মিথ্যে কথা বলেছে।" কাসাই তখন বলতে লাগলো, "আমার কেমন জানি না মনে হচ্ছে দীপ অনেক বড় একটা সমস্যায় জড়িয়ে পড়েছে। সেইজন্য সে আমাদের কাউকে কিচ্ছু বলতে পারছে
পারছে না। তবে এই সমস্যাটা কি সেটা আমাদেরকে তো খুঁজে বের করতে হবে। আর তার জন্য আমাদেরকে কিন্তু এই অভিনয়টা করতেই হবে। তখন দীপের বাবা বলতে লাগলো, ঠিক আছে মা, আমি তোর পাশে আছি। তুই যা বলছিস আমি সবটা ব্যবস্থা করব। সত্যিই তো আমার ছেলেটা কোন বিপদে আবার ফেঁসে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না।" জাপি তখন বলতে লাগলো, বাবা আমাদের সবাইকে মিলে কিন্তু ওকে বাঁচাতে হবে। ও নির্ঘাত কোনো না কোনো ও বড়সড় চক্রান্তে ফেঁসে গিয়েছে।" দীপের বাবা তখন বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছিস। না হলে ও রোজ কোথায় চলে যায়?" জাপি আরো বলতে লাগলো, "আজকে শুধু বাড়ি ফিরে আসুক তারপর এর একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো বাবা। আমি বলে দিলাম, তুমি কিন্তু কোনো কথাই বলবে না।" দীপের বাবা তখন বলতে লাগলো, "হ্যাঁ জাপি, আমি তোর সাথে আছি। তোর সাথে আছি। আমার ছেলেটা রোজ কোথায় যায় সেটা তো আমাদেরকে জানতেই হবে। আমাদেরকে জানতেই হবে।" অন্যদিকে রনিত ঘরের মধ্যে বসে বলতে লাগলো, "কি ব্যাপার? ইনকা কেন এখনো ঘরে আসছে না? ইনকা তো সে অনেকক্ষণ আগে বলেছে ল্যাপটপ থেকে সমস্ত কিছু ওর ডিভাইসে নিয়ে আসবে। কিন্তু এখনো আসছে না কেন? বুঝতে তো পারছি না। এদিকে আমার গা হাত পা এতটা ব্যথা হয়েছে। আমি তো দীপকে ছাড়বো না। দীপের অবস্থা আমার থেকেও খারাপ করব আমি। না গিয়ে একবার দেখি তো ইনকা কোথায় আছে? ও আবার ধরা পড়ে যায়নি তো?" এই বলে রনিত আস্তে করে দীপের ঘরে চলে আসে। আর সেখানে এসে দেখতে পায় কেউ নেই। তখন রনিত বলতে লাগলো, "এই ঘরে তো কেউ নেই। কোথায় গেল ইনকা? কি হলো? কিছুই বুঝতে পারছি না।" এদিকে দীপ বাড়ি ফিরে আসার সাথে দীপের বাবা তখন বলতে লাগলো, "দাঁড়া ১ মিনিট, কোথায় গিয়েছিলি?" দীপ তখন বলতে লাগলো, "কেন বাবা? হঠাৎ করে তুমি আমাকে এই প্রশ্ন কেন করছো? কোথায় গিয়েছিলি?" তখন ঝাঁপি বলতে লাগলো, "কেন? তুমি তো চাকরিটা ছেড়ে দিয়েছো। তাহলে তুমি কোথায় গিয়েছো?" দীপ তখন বলতে লাগলো, "এই আমি চাকরি ছেড়ে দিয়েছি তুই কি করে জানিস?" তখন ওই রেজিগনেশন লেটারটা দেখিয়ে বলতে লাগলো, "এটা?" দীপ তখন বলতে লাগলো, "তোর এত বড় সাহস তুই আমার ল্যাপটপে হাত দিয়েছিস?" জাফি তখন বলতে লাগলো, "হ্যাঁ দিয়েছি তো, কি হয়েছে? আজকে যদি ল্যাপটপে হাত না দিতাম তাহলে তো এই সত্যিটা বেরিয়ে আসতো না সত্যিটা। তাই আমি হাত দিতে বাধ্য হয়েছি।" তখন দামোদরবাবু বলতে লাগলো, সত্যি করে বল তুই কোথায় গিয়েছিলি? তুই কি কাজের সাথে জড়িত? কি করিস সেটা বল?" এদিকে রনিত দীপের ঘরে কোথাও দেখতে না পেয়ে ঘর থেকে যখনই বেরোতে যাবে হঠাৎ করে খাটের তলায় দেখতে পায় ইনকা পড়ে আছে। আর ইনকাকে দেখে বলতে লাগলো, "কি ব্যাপার? হঠাৎ ইনকার কি হয়ে গেল? না ইনকাকে এখান থেকে নিয়ে যেতে হবে। না হলে ইনকা ধরা পড়ে যাবে। ইনকার কি হয়েছে সেটা পরে দেখব। আগে ইনকাকে ইনকার ঘরে নিয়ে যাই।" এই বলে রনিত ইনকাকে কোনরকম টানতে বাইরে নিয়ে আসে। এদিকে দীপের সাথে ঝাঁপি ঝগড়া করতে থাকে আর বলতে লাগলো, "আজকে তো তোমাকে সত্যিটা বলবে। তুমি আর কতদিন আমাদেরকে বোকা বানিয়ে রাখবে? এইজন্য তুমি আমাকে ভালোবাসার কথাটা বলতে পারছো না। নিশ্চয়ই তুমি কোনো একটা কাজের সাথে জড়িত আছো।" এদিকে রনিত যখন ইনকাকে টেনে বাইরে নিয়ে আসে তখন হঠাৎ করে দীপের মা দেখে ফেলে। আর দীপের মা তখন বলতে লাগলো, "তুমি এই মেয়েটাকে মেরে ফেললে এই মেয়েটাকে।" খুন বলে চিৎকার করতে থাকে। তখন সবাই শুনে ছুটে আসে উপরে আর এসে দেখতে পায় ইনকা পড়ে আছে মেঝেতে আর রনিত সেখানে দাঁড়িয়ে আছে। তখন দামোদর বাবু বলতে লাগলো, "শেষ পর্যন্ত এই মেয়েটাকেও তুমি মেরে ফেললে?" তখন দীপও বলতে লাগলো, "কি ব্যাপার রনিত? ইনকার এমন অবস্থা কি করে হলো?" চুন্নি তখন বলতে লাগলো, "এক্ষুনি পুলিশে খবর দাও। দাদাভাই ওকে পুলিশের হাতে তুলে দিতেই হবে।"